আমি কানাডায় একজন খুব ধনী মহিলার বাড়িতে ড্রাইভার ছিলাম। এই মহিলার মেয়েকে কোথাও যেতে হলে সে আমার সাথেই যেত। আজ পর্যন্ত আমি এই মহিলার মেয়ের মুখ দেখিনি, কারণ সে তার মুখ সারাক্ষণ রুমাল দিয়ে ঢেকে রাখত এবং তার চোখে কালো চশমা পরে থাকত। একদিন আমি তার মেয়েকে বাজারে নিয়ে যাই এবং ফিরে আসার সময় সে আমার পাশের সিটে বসে। আমি একটু নার্ভাস অনুভব করতে লাগলাম, কারণ এই প্রথম এই ঘটনা ঘটল। নইলে আজকের আগে সে সবসময় পেছনের সিটে বসে থাকতো। কিন্তু ঝটকা তো আমার তখন লাগলো যখন মেয়েটি চলন্ত গাড়িতে আমার হাতের উপর হাত রাখলো। ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো, কারণ এই প্রথম আমার সাথে এরকম কিছু হয়েছিল। তার এই আচরণে আমি ঘামতে থাকলাম। আজ সেই মেয়েটি আমার দিকে অন্য নজরে তাকিয়েছিল। ওর দিকে তাকিয়ে আমার নিজেরই লজ্জা লাগছিল। আমি গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত বাড়ি পৌঁছালাম। আমি আমার রুমে বসে মেয়েটির এই আচরণের কথা ভাবছিলাম। ঠিক তখনই সেই মহিলা আমাকে তার ঘরে ডাকলো এবং সে আমাকে যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে আমাকে বলতে লাগলো, তুমি আমার মেয়েকে বিয়ে করো, বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব এবং তুমি আমার কথা না শুনলে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে ধরিয়ে দেব। আমি তার মেয়েকে বিয়ে করতে চাইনি, কারণ আমি ভারতে অন্য কোনো মেয়েকে পছন্দ করি। কিন্তু আমার দারিদ্রতা এবং এই মহিলার হুমকির ভয়ে আমি তার মেয়েকে বিয়ে করতে রাজি হই। তিনি আমাকে আরও বলেন, তুমি চাইলে 2-3 মাস পর আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে পারো। শুধু এই কথা ভেবে আমি বিয়ে করে ফেললাম। কিন্তু বিয়ের রাতে ওই মেয়েটা আমার অবস্থা খারাপ করে দিল। আমার তো আত্মা কেঁপে উঠল যখন সেই মেয়েটি। আমি কানাডায় এসেছি প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে ভালো কোনো কাজ পাচ্ছিলাম না। আমার এখানে আসার গল্পটাও ছিল অদ্ভুত। কাউকে বললে সে বিশ্বাস করবে না। স্বপ্নেও ভাবতে পারিনি আমি এখানে আসার সুযোগ পাব। আমার বাড়ির দারিদ্র্যের কারণে আমি খুব সমস্যায় ছিলাম, কারণ আমার বাড়িতে আমার যুবতী বোনেরা বিনা বিয়েতে বসেছিল এবং তাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। শুধু আমাদের কাছে যৌতুকের ব্যবস্থা না থাকায় তাদের বিয়ে হচ্ছিল না। একদিন আমি খুব চিন্তিত হয়ে রাস্তার ধারে বসেছিলাম। তখন একটা লোক একটা বড় গাড়িতে করে আমার কাছে এলো আর বলতে লাগলো, তোমাকে মন খারাপ দেখাচ্ছে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বললাম, তুমি এখান থেকে যাও, এই সময় আমার খুব মন খারাপ, আমার মাথা নষ্ট করো না। তখন সে বলতে শুরু করে, আমি তোমাকে চাকরি দিতে এসেছি, যদি তুমি আমার কথা শুনতে না চাও তাহলে ঠিক আছে, এটা তোমার ইচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিছুক্ষণ ভাবার পর ওকে বললাম, আচ্ছা দাঁড়াও, পুরোটা বলো। কিন্তু ভেতরে ভেতরে আমিও ভয় পাচ্ছিলাম যে লোকটা কি প্রতারক হতে পারে। কিন্তু লোকটা বলতে লাগলো, চিন্তা করো না, তুমি যদি তোমার পরিস্থিতি পরিবর্তন করতে চাও আমার সাথে এসো, আমি তোমাকে বিদেশে পাঠাবো, তুমি সেখানে কঠোর পরিশ্রম করে তোমার পরিস্থিতি পরিবর্তন করতে পারো। বিদেশ যাওয়ার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম এই লোকটার পুরো কথাটা একবার শুনেই নি। কে জানে, ভগবান হয়তো আমাকে সাহায্য করার জন্য তাকে পাঠিয়েছেন। কিন্তু সেই লোকটি কেন আমাকে সাহায্য করতে চায়? তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, না আমি তোমাকে চিনি না তুমি আমাকে চেনো, তাহলে আমাকে সাহায্য করতে চাও কেন? তখন সে বলতে লাগলো, আমি প্রতিদিন এভাবে একজন গরিবকে সাহায্য করি, ভগবান আমাকে অনেক দিয়েছেন। কিন্তু লোকটা যা বলল আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি তাকে নিয়ে কিছু সন্দেহ করছিলাম, কিন্তু আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। মাত্র কয়েকদিন আগে আমি আমার বোকামির কারণে একটা চাকরি হারিয়েছিলাম। আমি ঈশ্বরের নাম নিয়ে এই লোকটির সাথে গেলাম। তিনি আমাকে তার সাথে একটি বড় বাংলোতে নিয়ে গেলেন। আমাকে একটা বড় ঘরে বসিয়ে নিজেই চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন, তার হাতে কিছু টাকা ছিল। সেই টাকাটা আমাকে দেওয়ার পর সে আমাকে বলতে লাগলো, এটি নিন এবং এটি নিয়ে আপনার পাসপোর্ট তৈরি করুন, কয়েকদিন পর টিকিটও পেয়ে যাবেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ভাগ্য আমার প্রতি এতটা সদয় হতে পারে। আমি টাকাটা নিয়ে সেই মুহূর্তে সেখান থেকে ফিরে আসি। কয়েকদিন পর আমি আমার পাসপোর্ট বানিয়ে নিলাম।
পাসপোর্ট বানানোর পর আমি এই লোকটির বাড়ি গেলাম এবং সে আমাকে আমার টিকিট দিল এবং সঙ্গে একটা মোবাইল নম্বর দিল এবং বলতে লাগলো, তোমার ফ্লাইট আগামীকাল, সেখানে গিয়ে এই নম্বরে যোগাযোগ করবে, তুমি চাকরি পেয়ে যাবে। আমি আমার পরিবারকে বলে কানাডায় চলে আসি, কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পর যখন আমি আমার পকেটে নম্বরটি বার করতে যাই, আমি সেটি খুঁজে পাই না। তখন আমি বুঝতে পারি যে আমি সেই নম্বরটি হারিয়ে ফেলেছি। আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এখন আমি কি করব? আমি এখানে কাউকে চিনতাম না। আমি জানি না সেই লোকটি কে ছিল যে আমার উপকার করেছে এবং আমাকে এখানে পাঠিয়েছে। তার সাথে যোগাযোগের কোনো নম্বর আমার কাছে ছিল না। কিন্তু এখন আমি এখানে ফেঁসে গেলাম। আমি খুব সমস্যায় পড়ে গেলাম। প্রথমে আমি এখানে কঠোর পরিশ্রম শুরু করি যাতে আমি আমার খিদে মেটাতে পারি। আমার এখানে আসা প্রায় 3য় মাস হয়ে গেল, কিন্তু আমি এখনও একটি টাকাও বাড়িতে পাঠাইনি। এখানে জীবিকা নির্বাহ করা আমার পক্ষে কঠিন হয়ে উঠছিল। কোনোভাবে দুবেলা খাবার জোগাড় করছিলাম। বোধহয় ভগবান আমার প্রতি করুণা বোধ করেছিলেন, বা হয়তো আমি ভাগ্যবান ছিলাম যে একজন ধনী লোক আমাকে তার বাড়িতে নিয়ে গেছিল এবং আমাকে তার বাড়িতে মালির কাজ দিল। আমি সেখান থেকে ভালো বেতন পেতে শুরু করি। সেখানে মালিকের একজন আত্মীয় ছিলেন, একজন মহিলা। সে প্রায়ই তার বাড়িতে আসতো এবং যখনই সে আসতো সে আমার দিকে তাকিয়ে থাকতো। আমি তার এই ব্যাপারটা লক্ষ্য করতাম। একদিন আমার মালিক আমাকে তার এই আত্মীয়ের বাড়িতে পাঠালেন। তিনি বললেন, আজ থেকে তুমি সেখানে কাজ করবে এবং সেখানে তুমি ড্রাইভিং করবে। সেই মহিলা আমার প্রতি খুব সদয় ছিলেন। আমার মাইনেও খুব ভালো ছিল। এই মহিলা আমাকে থাকার জন্য একটি খুব সুন্দর রুম দিলেন, কিন্তু এখানকার বাকি চাকররা থাকতেন সার্ভেন্ট কোয়ার্টারে। শুধু আমাকেই আলাদা রুম দেওয়া হয়েছিল। এই মহিলার এক যুবতী মেয়ে ছিল। যখনই সে কোথাও যেত আমাকে তার সাথে নিয়ে যেত, কিন্তু আমি আজ পর্যন্ত তার মুখ দেখিনি। চাদর দিয়ে তিনি নিজেকে ঢেকে রাখতেন। তার মুখ রুমাল দিয়ে ঢাকা থাকত। মাত্র কয়েকদিন কেটেছে, তারপরই এই মহিলার মেয়ের কাজগুলি আমার অদ্ভুত লাগতে শুরু করে। যখনই সে আমার সাথে কোথাও যেত, সে আমার সাথে গাড়ির সামনে বসতো এবং কোনো না কোনো অজুহাতে আমার কাছাকাছি আসার চেষ্টা করত। সে আমার হাত ধরত, কিন্তু ভয়ের কারণে আমি চুপ করে থাকতাম, তাকে কিছু বলতাম না। একদিন ওই মহিলা আমাকে তার ঘরে ডেকে নিয়ে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, তোমার বোনেদের বিয়ের জন্য কত টাকা লাগবে? আমি তাকে বললাম, আমার লাখ টাকা চাই। আমাকে তার যৌতুকের টাকা জোগাড় করতে হবে, কারণ আমার 3টি ছোট বোন আছে এবং আমাকে তাদের 3জনকেই বিয়ে দিতে হবে। এবং আপনি বর্তমান পরিস্থিতির সম্পর্কে তো জানেন, ছেলেপক্ষের চাওয়া তো পূরণই হয় না। সে আমাকে বলতে শুরু করে, তুমি যত টাকা আমার কাছে চাও আমি তোমাকে দেব, যাতে তুমি তোমার বোনদের খুব আড়ম্বর করে বিয়ে দিতে পারো। কিন্তু আমার একটা শর্ত আছে, আর তা হলো আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। ওনার এই শর্ত শুনে আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আমি এভাবে কখনো ভাবিনি। বরং ওনার মেয়েকে তো আমার ঠিক বলে মনে হতো না। আর যাই হোক, আমি নিজের দেশেই বিয়ে করতে চেয়েছিলাম, কারণ ওখানকার একটা মেয়েকে আমার পছন্দ ছিল। তারপর যখন আমি সেই মহিলাকে বিয়ের জন্য বারণ করে দিলাম, তখন সে আমাকে হুমকি দিল। সে বলতে লাগলো, আমার কথা না শুনলে আমি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তোমায় জেলে পাঠাবো। এখন আমার আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে বিয়ের জন্য প্রস্তুত হলাম। এই মহিলা আমার সামনে নোটের বান্ডিল রাখলেন এবং বলতে লাগলেন, আসল কথা হলো আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে। সে তোমাকে প্রচুর সম্পদ এবং খ্যাতি দেবে। তুমি যা চাইবে সে তোমাকে দেবে। তুমি তোমার সারা জীবন এভাবেই কাটিয়ে দাও। ঠিক আছে, তোমার কোনো কিছুর অভাব হবে না, তবে শর্ত হলো বিয়ের আগে তুমি তার মুখ দেখতে পাবে না, বিয়ের পরই তার মুখ দেখতে পাবে। কথাটা শুনে একটু অদ্ভুত লাগলো, কিন্তু এত টাকা দেখে আমিও ভেবেছিলাম যে এখন আমি অবশ্যই তার মেয়েকে বিয়ে করব, কারণ তার বিনিময়ে সে আমার জীবন বদলে দেবে এবং আমার বোনেদেরও বিয়ে হবে।
এখন আমার কাছে এটা উপেক্ষা করার কোনো কারণ ছিল না, কারণ এতে আমি অনেক টাকা পাচ্ছিলাম এবং এত সব আরাম আয়েশ পাচ্ছিলাম। আর এত টাকার বিনিময়ে যদি আমাকে কোনো কুৎসিত বা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে হতো তাহলে তাকেও বিয়ে করতাম। এটা লোকসানের চুক্তি নয়। আমি সেই মহিলার কাছ থেকে অনেক টাকা নিয়ে ভারতে আমার বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে আমার বোনেদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হয়ে যায়। এই পুরো ঘটনায় একটা বিষয়ে আমার সন্দেহ ছিল। আমি আজ পর্যন্ত এই মহিলার মেয়ের মুখ দেখিনি, এবং দ্বিতীয়ত কেন সে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চায়? অবশ্যই কিছু কারণ ছিল যা সে আমার কাছ থেকে লুকোচ্ছিল। এসব ভেবে আমি তো পাগল হয়ে গেলাম। একদিন মহিলা বলতে শুরু করলেন, তোমার আর আমার মেয়ের বিয়ের 2 সপ্তাহ বাকি। সে বিয়ের আগেই এখানে আসবে, কিন্তু বিয়ের পরই তুমি তার মুখ দেখতে পাবে। এই মহিলা আমাকে বলেছিলেন যে আমার মেয়ে কয়েকদিনের জন্য অন্য দেশে তার মাসির কাছে গেছে। ওখান থেকে যেদিন সে ফিরবে সেই দিন তার সাথে তোমার বিয়ে হবে। আমিও মাথা নেড়ে হ্যাঁ বলে দিলাম। আমি অনুভব করছিলাম যে হয়তো আমাদের বিয়ে হবে খুব সাধারণভাবে, কিন্তু এই মহিলা এমন আড়ম্বর করে বিয়ের প্রস্তুতি শুরু করেছিলেন যে আমি অবাক হয়ে গেলাম। বিয়ের সমস্ত ফাংশন এত আশ্চর্যজনক যে আমি কল্পনাও করতে পারিনি। সমস্ত প্রস্তুতি হয়ে গেছিল এবং ফাংশনও সব হচ্ছিল, কিন্তু তার মেয়ে তখনও আসেনি। এখন আমি সন্দেহ করছিলাম যে সে কি বিয়ের দিনই আসবে নাকি। এবং বিয়ের দিন খুব ভোরে আমার ঘরের জানলা দিয়ে আমি দেখলাম একটা মেয়ে একটা বড় গাড়ি থেকে নেমে ঘরে ঢুকে গেল এবং যথারীতি সে চাদরে নিজেকে ঢেকে রেখেছিল, তার মুখটাও ঢাকা ছিল। সে এই মহিলার মেয়ে ছিল যে এখন আমার স্ত্রী হতে চলেছে, কিন্তু আজও সে রুমাল দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল। এসব দেখে আমি অবাক হয়ে গেলাম। তারপর ভাবলাম, যাই হোক, বিয়ের আর মাত্র কিছু সময় বাকি এবং বিয়ের পর এই রহস্যও সামনে এসে যাবে। এখন আমি বিয়ের অপেক্ষায় ছিলাম। এই বিয়ের কথা আমি আমার বাড়িতে কাউকে বলিনি। আমি ভেবেছিলাম এই বিয়ে কতদিন চলবে জানি না। আমি আমার পরিবারকে কিছু বলে বিরক্ত করতে চাই না। আমাদের বিয়ে হয়ে গেল এবং বিয়ের পর কনেকে আমার ঘরে নিয়ে আসা হলো। আমি মরিয়া হয়ে কনের ঘোমটা তুললাম ওর মুখ দেখার জন্য। ওর মুখটা দেখার সাথে সাথেই আমার তো হুঁশ উড়ে গেল। ওই মহিলা তো বলেছিল আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, কিন্তু এই যে মেয়েটি আমার সামনে বধূরূপে বসেছিল সে অন্য কোনো মেয়ে নয়, বরং সে তো। আমার মুখ দিয়ে চিৎকার বেরোতে বেরোতে থেমে গেল। আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। তারপর হঠাৎ আমার সামনে ভেসে উঠল আমার অতীত। আমি যখন ভারতে ছিলাম, আমার নাম আয়ুষ, আর আমি এমএ করার পর চাকরির সন্ধানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। প্রতিটি যুবকের মতো আমারও দেশের বাইরে থাকার স্বপ্ন ছিল। মোবাইলে বিদেশে বসবাসকারী মানুষের জীবনের ভিডিও দেখার পর আমারও স্বপ্ন ছিল যে আমারও কোনো বিদেশের ভিসা হয়ে যাক আর আমিও সেখানে বসবাস করতে চলে যাই। আমি ছিলাম বড় ভাই এবং আমার থেকে ছোট 5 বোন ও ভাই ছিল। কখনো কখনো আমিও আমার বাবা মায়ের ওপর খুব রাগ করতাম যে এতগুলি সন্তান হওয়ার আগে তাদের নিজেদের, তাদের বাড়ির অবস্থা এবং আমাদের দারিদ্র্যের দিকে নজর দেওয়া উচিত ছিল। তাদের যদি কম সন্তান হতো, অন্তত পরিবারের বড় হিসেবে আমার জীবনটা সহজ হতো। পরিবারে বড় ছেলে হওয়ায় আমার দুর্বল কাঁধে অনেক দায়িত্ব ছিল। আমি এমএ করার পরপরই কাজ করা শুরু করে দিই। সকালে কলেজে যেতাম আর সন্ধ্যায় কাজ করতাম। এইভাবে লেখাপড়া শেষ করে তারপর চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলাম। কিন্তু আজকের সময়ে কাজ পাওয়া সহজ নয়। অনেক পরিশ্রমের পর এবং অনেক কষ্টে একজন বড় ভদ্রলোকের কাছে ড্রাইভারের চাকরি পেলাম। বেতনও ছিল বেশ ভালো, সেজন্য আমি সেখানে নীরবে কাজ শুরু করি। আমি সকাল 7টায় আমার কাজে যেতাম আর সাহেবের মেয়েকে অফিসে নামিয়ে দিতাম। কখনো দুপুর 2টায়, আবার কখনো সন্ধ্যা 5টায় অফিস থেকে ম্যাডামকে বাড়িতে ফিরিয়ে আনতাম। এছাড়া আমার আর কোনো কাজ ছিল না। বাকি সময় আমি ফ্রি থাকতাম, কারণ আমার কাজ ছিল স্যারের মেয়েকে অফিসে নামিয়ে দেওয়া আর আনতে যাওয়া। স্যারের মেয়ে সবসময় মুখ ঢেকে রাখতেন। আমি এখনও তার মুখ দেখিনি।
আর না আমার কোনো দেখার ইচ্ছা ছিল, কারণ আমি সেখানে গিয়েছিলাম শুধুমাত্র আমার কাজ করার জন্য, এবং আমি আমার কোনো খারাপ কাজের জন্য এই চাকরি থেকে বরখাস্ত হতে চাইনি। কারণ আমার বাড়ির পরিস্থিতিও এমন ছিল না যে কয়েকদিন ঘরে বসেও খেতে পারি। আমার বন্ধুরা আমাকে বোঝাতো, তোমার বয়সের মেয়েকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়ে নাও, কারণ সে কোটিপতি বাবার মেয়ে এবং তুমিও কম স্মার্ট নও। যদি সে তোমাকে একবার পছন্দ করে তবে তোমার সারা জীবন আরাম করেই কাটবে। আমি মাঝে মাঝে তাদের এই কথাটি নিয়ে ভাবতাম, এবং একদিন আমার মাথায় এলো যে আমার এমনটাই করা উচিত, কারণ এটি একটি শর্টকাট এবং ধনী হওয়ার খুব সহজ উপায়। কিন্তু আমি ভয়ে ভয়ে মালিকের মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও পারতাম না। এই মেয়েটিও কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করেনি, বরং আমার তো মনে হতো যে সে সম্ভবত বোবা ছিল, কারণ 1 মাসের এই সময়ের মধ্যে আমি তাকে কখনো কথা বলতে শুনিনি। আমার বন্ধুরা আমাকে বলতো যে তুমি নিজেই কথা বলার চেষ্টা করো, কে জানে সে হয়তো উত্তর দিতে পারে। একদিন আমি খুব সাহস করে তার সাথে কথা বলার চেষ্টা করলাম। জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আমি আগামীকাল ছুটি চাই। আগামীকাল আমি আপনাকে ড্রপ করতে আর নিতে আসতে পারবো না, আমার কিছু জরুরি কাজ আছে। আমি ভেবেছিলাম সে আমাকে কিছু বলবে, হয়তো জিজ্ঞেস করবে ছুটি নেবে কেন, কী কারণে বা কী কাজ তোমার, কিন্তু সে আমার সাথে একটা কথাও না বলে শুধু আমার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। তখন আমার নিজের ওপর খুব রাগ হলো। আমি ভাবলাম, কেন আমি এই পাথর হৃদয়ের মেয়েটির ব্যাপারে মাথা ঘামাচ্ছি? আমার মনে হয় না যে সে কোনোভাবেই আমার ফাঁদে পড়তে পারে। আমি ইচ্ছাকৃতভাবে পরের দিন ছুটি নিয়েছিলাম, কারণ আমি ম্যাডামের কাছে ছুটি নেওয়ার কথা বলেছিলাম। এখন ছুটি করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি ভেবেছিলাম যে আমি আজ যদি ছুটি নিয়ে পরের দিন যাই, সে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, কাল তোমার কী কাজ ছিল। কিন্তু সে জিজ্ঞেস করার আগেই তার বাবা আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল তুমি কোথায় নিখোঁজ ছিলে, তুমি এলে না কেন? আমি বললাম, স্যার, গতকাল আপনি বাড়িতে ছিলেন না। আমি ম্যাডামকে বলেছিলাম যে আমার কিছু জরুরি কাজ আছে, তাই কাল আসতে পারবো না। স্যার বললেন, ঠিক আছে, তবে পরের বার ছুটি নিতে চাইলে আমাকে জানাবে। আমার মেয়ের সাথে তোমার কথা বলার দরকার নেই, এখন থেকে এটা মাথায় রাখবে। আমি তার কথায় অবাক হয়ে ভাবতে লাগলাম, স্যার তার মেয়ের ওপর এত রেগে থাকেন কেন? তাকে কখনো ম্যাডামের সাথে আদর করে কথা বলতে দেখিনি। একদিন বাড়ির পুরনো চাকরের কাছ থেকে জানতে পারলাম সে স্যারের মেয়ে নয়, স্যারের ভাইয়ের মেয়ে। তার নাম খুশবু, তবে সবাই তাকে রিয়া ম্যাডাম বলেই ডাকে। আসলে সে অন্য দেশে থাকে, কিন্তু তার কাজের জন্য বছরের কয়েক মাস এখানেই থাকে। তার কাজের জন্য সাহেবের তার ওপর অনেক ঘৃণা আছে, কিন্তু উনি তাকে কিছু বলেন না। এখনো পর্যন্ত আমি ভালোভাবে কখনো খেয়াল করিনি যে সে কোথায় যায় এবং কি কাজ করে। আমি শুধু তাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে ফিরে আসতাম। পরের দিন আমি যে অফিসের সামনে তাকে নামিয়েছিলাম, সেখানে যে বোর্ডটা ছিল সেটা পড়ে তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এটি একটি সেন্টার যা নপুংসকদের দেখাশোনার জন্য নির্মিত হয়েছিল। মেয়েটি সেন্টারের ভিতরে চলে গেল। আমি গাড়িটা কিছু দূরে পার্ক করলাম। কিছুক্ষণ পর সেখান থেকে কিছু নপুংসক বেরিয়ে আসে এবং আমি একজন লোককে এই জায়গার মালিক কে তা জিজ্ঞাসা করি, এবং সে আমাকে বলে যে রিয়া ম্যাডাম এখানকার মালিক। সে অনেক বড় পরিবারের সদস্য, সে খুব ধনী আর খুব ভালো একটা মেয়ে। সে এখানে নপুংসকদের পড়াতে আসে। আমি তার এই কথায় খুব মুগ্ধ হলাম। ভাবলাম, রিয়া ম্যাডাম কত ভালো, তিনি নপুংসকদের কত খেয়াল রাখেন। এখন আমার তাকে সত্যিই ভালো লাগতে শুরু করে। আমি আস্তে আস্তে তার সাথে কথা বলা শুরু করলাম। কয়েকদিনের মধ্যে সেও আমার সাথে মিলেমিশে গেল। এখন আমরা প্রায়ই কথা বলতাম। তিনি গাড়িতে বসার সাথে সাথে মুখ থেকে এই রুমালটি সরিয়ে ফেলতেন এবং আমরা সারাটা পথ ধরে কথা বলতে থাকতাম। তার কাকার মতো আমিও তার নপুংসকদের জন্য কাজ পছন্দ করিনি, তবে আমি তাকে এটি বলতে পারিনি। এখন আমি অনুভব করতে লাগলাম যে সেও মনে মনে আমাকে পছন্দ করতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি আমাদের
মেলামেশার খবর সাহেবজি অর্থাৎ রিয়া ম্যাডামের কাকার নজরে আসে। একদিন সে আমাকে তার বাড়িতে ডেকে বলতে থাকে, রিয়ার বাস্তবতা তুমি কি জানো? রিয়ার বাস্তবতা জানলে এখান থেকে পালিয়ে যাবে। তার সাথে দেখা করা তো ভুলে যাও, তুমি তার মুখ দেখতেও পছন্দ করবে না। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এমন কি সত্যি আছে? আমি রিয়া ম্যাডামকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে মালিক অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলেন এবং বললেন যে সে মেয়ে নয়, সে একজন নপুংসক, না পুরুষ না মহিলা, বরং সে একজন তৃতীয় বর্ণের মানুষ। তুমি তাকে কেমন করে বিয়ে করতে পারো? এই কথা শুনে মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি ভাবতে লাগলাম যে ওই ধরনের লোকেদের সাথে রিয়ার সম্পর্কটা দেখেই আমার বোঝা উচিত ছিল তার সত্যতা কী। যখনই সে ওই মানুষগুলোর সাথে থাকতো তখনই মনে হতো যে যেন সেও তাদের একজন অংশ, কিন্তু আমি কখনো তাকে সন্দেহ করার কথা ভাবিনি। এই লোকটি আমাকে ঠিকই বলেছে। রিয়ার সত্য কথা শুনে আমি ঘাড় ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যাই। রিয়ার সাথে সব সম্পর্ক শেষ করে দিই। এখন তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, কারণ সে আমার সাথে খুব প্রতারণা করেছে। তার সত্যতা জানার পর আমি তার মুখ দেখতেও চাইনি। আমি সেই চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই চাকরি ছাড়ার পর জায়গায় জায়গায় কাজের জন্য ঘুরে বেড়াতাম। অনেক কষ্টের পরে ভাগ্য আমার সঙ্গ দিল এবং আমি কানাডা চলে আসি। কিন্তু আমি জানতাম না যে সে এখানে আসার পর আমার ভাগ্যে কি লেখা আছে। আমার বিয়েতে হ্যাঁ বলার সময় রিয়ার চিন্তাটাও আমার মাথায় আসেনি, কিন্তু যা ভাবিনি তাই হয়েছে। এই সময় আমার কোণে হয়ে আমার সামনে অন্য কেউ নয় বরং রিয়া বসেছিল। আমি যতটা অবাক হয়ে দেখছিলাম তার দিকে, আমাকে দেখে সেও সমান অবাক হয়েছিল। আমি দুই হাতে মাথা চেপে ধরলাম। আমি শুধু এই চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি একজন নপুংসককে বিয়ে করেছি। আমার মাথা ঘোরা শুরু হয়ে গেল, কিন্তু এখন আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি ম্যাডামের কাছ থেকে টাকা নিয়েছিলাম এবং আমার বাড়িতেও পাঠিয়েছিলাম, এবং সেই টাকা দিয়ে আমার বোনেদের বিয়ের প্রস্তুতিও চলছিল। ম্যাডামের কাছ থেকে টাকা না নিলে এখনই এখান থেকে পালিয়ে যেতাম। আমার বাধ্যবাধকতা, আমার পরিস্থিতি আর আমার লোভ আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছিল যে আমি একজন নপুংসককে বিয়ে করেছি এবং নপুংসকটি আমার স্ত্রী হয়ে আমার সামনে বসেছিল। আমি রেগে গিয়ে ওকে আমার রুম থেকে বের করে দিলাম। সে কিছু না বলে উঠে মায়ের কাছে চলে গেল। তার রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমি ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। আমি ওকে আমার রুমে 1 মিনিটের জন্য সহ্য করতে পারিনি। আমি সারা রাত জেগে কাটিয়েছি এবং সকাল হওয়ার সাথে সাথে আমার শাশুড়ি আমার কাছে এসে আমাকে হুমকি দেয়। তিনি বললেন, চুপচাপ আমার মেয়েকে মেনে নিয়ে অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে যাও, নইলে আমি তোমার সাথে কি করতে পারি তুমি জানো। আমি তোমাকে জেলে পাঠাবো, সেখানে বাকি জীবন কাটাতে হবে। তোমার পরিবারের সদস্যদের কি হবে চিন্তা করো। এখন আমি বাধ্য হয়ে আমার পরিবারের স্বার্থে উঠে দাঁড়িয়ে পড়লাম এবং অনুষ্ঠানের জন্য প্রস্তুত হলাম, কারণ আমি জানতাম যে এই মহিলার নাগাল অনেক দূরে। সে আমার সাথে যা কিছু করতে পারে এবং আমি এখানে কাউকে চিনতাম না। আমি যখন বাইরে গিয়ে রিয়াকে রেডি দেখলাম, ওকে নপুংসক মনে হচ্ছিল না। তাকে দেখে কেউ বলতে পারবে না যে সে মেয়ে নয়, নপুংসক। আমি খুব বিভ্রান্ত হয়ে রইলাম। রাতে ফাংশন শেষ হলে রুম থেকে বের হয়ে লনে এলাম। তারপর আমার শাশুড়ি আমার কাছে এসে আমার সাথে আদর করে কথা বলতে লাগলো। এখানে বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি খুব রেগে তাকে বললাম, আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দেবেন বলেছিলেন, অর্থাৎ একটা মেয়ের সাথে, কিন্তু আপনি আমাকে ঠকিয়ে একজন নপুংসকের সাথে বিয়ে দিয়েছেন। আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। সে বলতে লাগলো, কেউ তোমাকে ভুল খবর দিয়েছে। আমার মেয়ে নপুংসক নয়, আসল সত্য অন্য কিছু, যা তুমি জানো না। আমি তাকে বলেছিলাম যে আমি কোনো সত্য শুনতে চাই না, শুধু আমার জীবন ছেড়ে দিন। আমার শাশুড়ি আমাকে কিছু বলার আগেই রিয়া রুম থেকে বেরিয়ে এসে বলল, ঠিক আছে, 2 মাস পর আপনি আমাকে ডিভোর্স দিয়ে ভারতে ফিরে যেতে পারেন এবং আমার মা আপনাকে যে টাকা দিয়েছে তা আপনার কাছ থেকে ফেরত নেওয়া হবে না। কিন্তু আমার আরেকটি শর্ত আছে। রিয়ার কথা শুনে আমি খুব খুশি হলাম যে অন্তত 2 মাস পর আমার জীবন রেহাই পাবে।
এই 2 মাসের জন্য তার শর্ত ছিল যে আমাকে অন্য লোকেদের সামনে তার কাছে একজন ভালো স্বামী হওয়ার ভান করতে হবে, কারণ এখনই আমাদের বিয়ে হয়েছে এবং এখন আমাদের প্রতিদিন আত্মীয়দের বাড়ি নিমন্ত্রণ খেতে যেতে হবে। আমি খুব অবাক হলাম এবং ভাবতে থাকলাম যে এখানে কানাডায় কেউ কি রিয়ার বাস্তবতা জানে না। এই 2 মাসের মধ্যে আমি তার ওপর কড়া নজর রেখেছিলাম, কিন্তু আমি এমন কিছুই জানতে পারলাম না। সারাদিন আমাকে তার সাথে থাকতে হতো, কিন্তু রাত হলেই আমি অন্য ঘরে চলে যেতাম এবং সে তার রুমে গিয়ে ঘুমিয়ে যেত। এভাবেই কেটে গেল 2 মাস। আমি বিবাহ বিচ্ছেদের কাগজপত্র তৈরি করে নিয়েছিলাম। আমার শাশুড়ি আমাকে বলা শুরু করলো যে তোমার আবার ভাবা উচিত, এখনো সময় আছে, তুমি সত্য জানো না, অন্যথায় এমনও হতে পারে যে তুমি যখন সত্যটি জানলে তোমার কাছে অনুতপ্ত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং তুমি সারা জীবন তোমার কৃতকর্মের জন্য তোমার হাত কচলাতে থাকবে এবং অনুশোচনা করতে থাকবে। আমি বুঝতে পেরেছিলাম যে সে আমাকে আটকানোর জন্য এমন কৌশল ব্যবহার করছে, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে মেয়ের কাছে রাখতে চাইছে। কিন্তু আমি ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তাকে ডিভোর্স দিয়ে ফিরে এলাম। এখন এখানে আসার পর আবার নতুন করে নিজের জীবন শুরু করতে হবে। আমার এখানে কোনো চাকরিও ছিল না, তাই আমি কঠোর পরিশ্রম শুরু করি। আমার মনে যে স্বপ্ন ছিল সব শেষ হয়ে গেছে। 3 বছর কঠোর পরিশ্রমের পর আমি একটি ছোট ব্যবসা স্থাপনে সফল হয়েছি। এই কাজের জন্য আমাকে একটি বড় শাখা অফিসে একটি মিটিং করার জন্য আমার বন্ধুর কোম্পানিতে যেতে হয়েছিল। তখন সেই অফিসে রিয়াকে দেখে আমি তো খুব অবাক হয়ে যাই এবং এটি জানার পর তো আমি পাথরের মতো হয়ে গেলাম যে সে এখন আমার বন্ধুর বউ। আমি আমার বন্ধুকে সবার সামনে থেকে টেনে নিয়ে বললাম, এটা কি করেছিস? কাকে বিয়ে করেছিস? আমার বন্ধু আমার হাত ধরে সেই মুহূর্তে আমাকে অন্য ঘরে নিয়ে গেল এবং আমাকে বলল যে এই নাটক করার দরকার নেই। আমি বললাম, তুমি কি জানো তুমি কাকে বিয়ে করেছো? সে বলল, আমি সব জানি যা তুমি জানো না। আমি বলতে লাগলাম, তুমি পাগল হয়ে গেছো। আমার বন্ধু আমাকে বলল, আমি পাগল নই, কিন্তু আমি রিয়া সম্পর্কে পুরো সত্যটা জানি। রিয়া নপুংসক না, বরং সে একটা খুব ভালো মেয়ে। যখন সে জন্মগ্রহণ করে ডাক্তার ভেবেছিলেন সে নপুংসক, কিন্তু 15 বছর বয়সে কিছু অসুস্থতার কারণে তার একটি অপারেশন করা হয়েছিল। তারপর সে মেয়ে হয়ে যায়, কিন্তু তার পরিবারের সদস্যরা এটা বিশ্বাস করেনি। তার প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা বলতে শুরু করে যে সে নপুংসক। লোকেদের মন্তব্যে বিরক্ত হয়ে রিয়ার বাবা মা তাকে নিয়ে কানাডায় চলে যান। পড়াশোনা শেষ করার পর রিয়া নপুংসকদের জন্য কিছু করার কথা ভেবেছিল, কারণ তার বিরুদ্ধে শুধুমাত্র নপুংসক হওয়ার অভিযোগ ছিল। সে একজন নপুংসক ছিল না, তারপরও মানুষ ও তার নিজের পরিবারের সদস্যরা তার জীবনটাকে নরক বানিয়েছে। তার নিজের লোকজন তাকে ঠাট্টা করত। তখন সে ভাবতে থাকে যে সত্যি যারা আমার মতো মানুষ অর্থাৎ নপুংসক, তাদের বেঁচে থাকা কতটা কঠিন। তাই সে বছরের কয়েক মাস ভারতে থাকতে আসত এবং একটি কেন্দ্র খুলেছিল। তার এই কাজের কারণে আত্মীয়দের সন্দেহ আরও বেড়ে যায়। সে নিশ্চয়ই সে মেয়ে নয়, একজন নপুংসক। এই সময় রিয়ার তোমার সাথে দেখা হয়। সে তোমাকে পছন্দ করতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি সে তোমাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু তুমিও বাকি লোকেদের মতোই হলে এবং তার কাকার কথা শুনে তাকে ছেড়ে পালিয়ে গেলে। তুমি চলে যাওয়ার পর রিয়া খুব অসুস্থ হয়ে পড়ল। তার মা তোমার কথা জানতে পেরে তোমাকে কানাডায় ডাকালো। তোমার যাওয়ার যাবতীয় ব্যবস্থাও তিনি করে রেখেছিলেন। তিনি যে কোনো মূল্যে তার মেয়ের মন ও সংসার তৈরি করে দিতে চেয়েছিলেন। তাই তোকে জোর করে উনি টাকার প্রলোভন দেখিয়ে রিয়ার সাথে তোমার বিয়ে দিয়েছে। উনি ভেবেছিলেন বিয়ের রাতে তোমার সব ভুল বোঝাবুঝি দূর হবে এবং তুমি সত্য জানতে পারবে যে রিয়া নপুংসক নয়, বরং একটা মেয়ে। কিন্তু তুমি এতটাই পাষাণ হৃদয় হয়ে গেলে যে তুমি রিয়াকে তোমার ঘর থেকে বের করে দিলে। তার কোনো কথাও শোনোনি। লোকে তোমাকে যা বুঝিয়েছিল তুমি রিয়াকে তাই বুঝেছিলে। তুমি যদি তার সাথে একবারও কথা বলতে তবে তুমি সত্যটি জানতে পারতে। কিন্তু তুমি রিয়াকে ডিভোর্স দিয়ে এখানে ফিরে এসেছো। তুমি চলে যাবার পর রিয়া আবার খুব ভেঙে গেল। তখন আমি তাকে সাপোর্ট করেছিলাম এবং সব সত্য জানার পর তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।
এখন আমরা সেখান থেকে চিরতরে ভারতে এসেছি। রিয়া নিজেই আমাকে এসব কথা বলেছে, যাতে কাল আমি ওকে তোমার মতো ছেড়ে না যাই। এই সব শুনে আমি এমন হয়ে গেলাম যেন আমার শরীরে প্রাণ নেই। আমি কি করেছি? নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মেরেছি। আমার বন্ধু 6 বছর ধরে বিদেশে ধাক্কা খাচ্ছিল, কিন্তু সে কোনো ভালো চাকরি পায়নি, এবং এখন রিয়াকে বিয়ে করার পর সে এত বড় কোম্পানির মালিক হয়েছে। আমার বন্ধু আমাকে বলতে শুরু করে যে ভাগ্য বারবার তোমার দরজায় কড়া নেড়েছে, কিন্তু তুমি বারবারই মানুষের প্রভাবে এসে তাকে তিরস্কার করেছো। তুমি অনেক দুর্ভাগ্যবান যে রিয়ার মতো একটা মেয়েকে ছেড়ে দিয়েছো। পুরো কথাটা শেষ হওয়ার পর আমি খুব মন খারাপ নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। এই সব কিছুর মধ্যে আমারই দোষ ছিল, পুরো ভুলটা আমার একার। সেই সময় যদি রিয়ার কথা শুনতাম তাহলে রিয়া আজ আমার বউ হতো। আমি তার সাথে অনেক অন্যায় করেছি, সে কারণেই হয়তো ঈশ্বর ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন এবং ভালো জীবনসঙ্গী দিয়েছেন। এখন আমার আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিল না। যদি তখন আমি এখন এই যদিটাই সারা জীবন আমার সঙ্গে থাকবে, কারণ আমার মতো বোকাদের শাস্তি এটাই হয় যে তারা যদির কথা ভেবেই সারা জীবন কাটিয়ে দেয়। গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, যেন আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর গল্পে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য টাটা।